অভিনন্দন পূর্ব পাকিস্তান নাকি অভিনন্দন বাংলা, কোনটা বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে আমার অভিনন্দন পূর্ব পাকিস্তান অনেক আগে থাকতেই বলা উচিত ছিল। তার কারণ হলো, যখন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে শাহবাগে বসে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা দান করা হয়েছিল এবং বাংলাদেশের চিহ্নিত রাজাকার গোলাম আজম এবং নিজামী তাদেরকে উদ্দেশ্য করে জামাত ইসলামের লোকজন যখন গোলাম আজমের বাংলা নিজামীর বাংলা বলে স্লোগান দিচ্ছিল, তখনই আমার বলা উচিত ছিল যে অভিনন্দন পূর্ব পাকিস্তান। কিন্তু দেরিতে বলার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং মাপ চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আমার কথাগুলো বাস্তবসম্মত মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যদি আমার কথাগুলো শুনে আপনার ভালো না লাগে তাহলে আপনি সাথে সাথে আমার চ্যানেলের কোনো ভিডিও দেখলে আপনি স্কিপ করে যাবেন, এটা আমার একান্ত অনুরোধ রইল। হ্যাঁ প্রিয় দর্শক, বর্তমান সময় বাংলাদেশের চিহ্নিত একজন রাজাকার যিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে বেকসুর খালাস দিয়ে দিল। এখন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। প্রিয় দর্শক, আমি তো আইন কানুন অত কিছু বুঝিও না, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, কথাবার্তা বললে আপনাদের পছন্দ হয় না, এজন্য বাজে বাজে কমেন্ট করেন অথবা আমাকে আওয়ামী লীগের দালাল বলেন, ভারতের দালাল বলেন, যত যাই বলেন। এখন যেই কথাটি বলবো সেটা একটু মন খুলে শুনুন এবং নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আজ পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই 7-8 মাসের ভিতরে কোনো শুনানির রায় দিয়েছে কিনা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেন, বাংলাদেশের যতগুলো কোর্ট আছে তাদের আপিল বিভাগ বলেন, কেউই 2-3 বছরের নিচে কোনো মামলার রায় ঘোষণা করতে পারেন না। কিন্তু 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পরে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি আজহারুল ইসলামের যে মামলাটি সেটি আপিল বিভাগে শুনানি দিয়ে দিল এবং তাকে বেকসুর খালাস দিয়ে দিল। এখন আসুন জেনে নেই এই আজহারুল ইসলাম কে এবং কি তার পরিচয়, তারপরে এই ভিডিও নিয়ে কথা বলবো। 71-এর যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুপ্রাপ্ত জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চের সম্মতিক্রমে এ রায় দেয়া হয়। এই সময় তার পক্ষে আপিল বিভাগের শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। এবারে আসুন দর্শক জেনে নেই এই যে দরবেশ বাবা, আল্লাহর পীর, অলিয়া উলিয়া, তিনি বাংলাদেশের 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কি কি দুর্নীতি করেছে। তার নামে 6টি দুর্নীতির অভিযোগ আছে। তার বিরুদ্ধে প্রথমে যে অভিযোগটি আছে সেটা হলো 1971 সালের 24শে মার্চ থেকে 27শে মার্চের মধ্যে ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলাম এবং ছাত্র সংঘের সশস্ত্র সদস্যদের এবং পাকিস্তানি সেনাবাহিনীদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাসানী ন্যাপ নেতা ও রংপুর শহরের আয়তাকার আইনজীবী এবং এওয়াই মাহফুজকে ওরফে জররেস মিয়া সহ 11 জনকে অপহরণ করে রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে যান। সেখানে তাদের 7 দিন আটকে রেখে নির্যাতন করা হয় এবং 3রা এপ্রিল তাদেরকে রংপুর শহরের দক্ষিণগঞ্জ শ্মশানে নিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। এ সময় দীনেশ চন্দ্র ভৌমিক ওরফে মন্টু ডাক্তার আহত হয়ে বেঁচে যান। মৃত্যুর আগ পর্যন্ত তার শরীরে সেই ক্ষতর জখম ছিল। এই সকল কারণে আন্তর্জাতিক অপরাধ আইন 3(2) AGH 4(1) 4(2) এবং 20(2) ধারায় অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়। অভিযোগ নাম্বার 2, 1971 সালের 16ই এপ্রিল দুপুর 1 ঘটিকার দিকে জামাত ইসলামী এবং ছাত্র সংঘের সশস্ত্র সদস্য এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে নিজ এলাকার রংপুর বদরগঞ্জ থানার ট্যাক্সের হাট রেলগুমাটিতে যান আজহারুল ইসলাম। সেখানে গিয়ে ধাপাপাড়া যাওয়ার পথে দুই পাশের একাধিক গ্রামে লুটপাট এবং অগ্নিসংযোগ চালান। ধাপাপাড়ায় পৌঁছে
মোকশেদপুর গ্রামে গুলি চালিয়ে 14 জন নিরীহ নিরস্ত্র বাঙালিকে হত্যা করেন। এই ঘটনায় আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালসের আইন ৩২ AGH 4142 এবং ২০(২) ধারায় লুটপাট, অগ্নিসংযোগ, হত্যার অভিযোগ আনা হয়। অভিযোগ ৩, ১৯৭১ সালের ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ৫টার মধ্যে জামাত ইসলাম ও ইসলামী ছাত্র সংঘের সশস্ত্র সদস্য এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে রংপুর বদরগঞ্জের ঝারুলবিলের আশেপাশের গ্রামে হামলা চালিয়ে ১,২০০'রও বেশি নিরীহ হিন্দু গ্রামবাসীকে গুলি চালিয়ে হত্যা করে আজহারুল ইসলাম। এছাড়াও অন্তত ২০০ লোককে ধরে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করে। এছাড়াও গ্রামগুলোর বাড়িঘর লুণ্ঠন এবং অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসের আইন ৩২ AGH 4142 এবং ২০(২) ধারায় লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা, গণহত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ নম্বর ৪, ১৯৭১ সালের ৩০ এপ্রিল রাত ৯টা থেকে ১২টার মধ্যে আল বদর বাহিনীর সদস্য ও পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কারমাইকেল কলেজের ৪ জন অধ্যাপক ও ১ জন অধ্যাপকের স্ত্রীকে কলেজ ক্যাম্পাস থেকে অপহরণ করে দমদম ব্রিজের নিচে গিয়ে গুলি করে হত্যা করেন আজহার। এ ঘটনায় আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালসের আইন ৩২ A, ৩২ C, ৩২ G, ৩২ H 4142 এবং ২০(২) ধারায় হত্যা, গণহত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ নম্বর ৫, ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বরের মধ্যে ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি ATM আজহারুল ইসলামের নেতৃত্বে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র সংঘের সদস্যরা স্থানীয় বিহারিরা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের তথ্য সংগ্রহ করে রংপুর ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীকে সরবরাহ করত। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা অনেক পরিবারের সদস্যকে অপহরণ, আটক, নির্যাতন চালানো হয়। ওই সময়ের মধ্যে রংপুর শহর এবং আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে মানসুরা খাতুন সহ অসংখ্য নারীকে ধরে এনে টাউন হলে আটকে রেখে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালানো হয়। এই ঘটনায় আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালসের আইন ৩A, ৩২ G, ৩২ H 4142 এবং ২০(২) ধারায় অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, গণহত্যার অভিযোগ আনা হয়। সর্বশেষ এবং অভিযোগ নম্বর ৬ আছে ৭১-এর নভেম্বরের মাঝামাঝি সময় রংপুর শহরের গুপ্তপাড়ায় জয় বাংলা স্লোগান দেয়া শওকত হোসেন রাঙ্গাকে নির্যাতন করে অভিযুক্ত ATM আজহার। এছাড়া রাঙ্গার ভাই ছাত্রলীগের কামরাইকেল কলেজের ছাত্রলীগ কর্মী রফিকুল হাসান নুন্নুকে রংপুর শহরের বেতপট্টি থেকে অপহরণ করে রংপুর কলেজের শহীদ মুসলিম ছাত্রাবাসে নিয়ে আটকে রেখে নির্যাতন ও জখম করা হয়। পরে নাসিম ওসমান নামে এক অবাঙালির সহায়তায় নুন্নুকে ছাড়িয়ে আনে তার বড় ভাই সাজ্জাদ জহির। এই ঘটনায় আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালসের আইন ৩২ A, ৩২ G, ৩২ H 4142 এবং ২০(২) ধারায় অপহরণ, আটক ও নির্যাতনের অভিযোগ আনা হয়। এখন একটা কথা বলি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেল বিজয়ী। নিঃসন্দেহে তিনি সম্মানের যোগ্য এবং তাকে বর্তমান সময়েও রেসপেক্ট করি, কিন্তু সেই রেসপেক্টের জায়গা কোথা থেকে আসে? তার ক্ষমতা বলে এবং তার শাসনকালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো এবং বাংলাদেশের চিহ্নিত ২ জন রাজাকার গোলাম আজম এবং নিজামী, তাদেরকে উদ্দেশ্য করে জামাত ইসলামের লোকজন এই স্লোগান দিল যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দেয় নাই? এই প্রশ্ন আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এবং বাংলাদেশের ২০ কোটি জনগণের কাছে। বর্তমানে আর বাংলাদেশ নেই। এই বাংলাদেশ এখন রাজাকারের দখলে এবং যত সকল মব দুর্নীতি বাংলাদেশে সংগঠিত করছে তা সেই ১৯৭১ সালের সেই রাজাকার বাহিনী, তারাই বর্তমান সময় দেশটাকে লুটে পুটে খাচ্ছে। এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট। প্রিয় দর্শক, জামাত ইসলামের আমির অনেক বড় বড় কথা বলেন। এর ভিতরে জামাতের নায়েবে আমির মোহাম্মদ তাহের, তার একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি সবসময় বলেন আমরা জনগণের ঊর্ধ্বে নাই। তারা তো বাংলাদেশটাকে সেই ১৯৭১-এর আগে থেকেই একদম শোষণ, শাসন, নিপীড়নের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এখন বাংলাদেশের স্বাধীনতার পরেও বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বাংলাদেশের এই নিষিদ্ধ দল, নিষিদ্ধ সংগঠন, রাজাকারের সংগঠন জামাত ইসলাম।
তারা দেশকে বিক্রি করে দেওয়ার নতুন নতুন পরিকল্পনা, নতুন নতুন ছক করছেন। কবে বুঝবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জামাত ইসলামের রাজাকারী? যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মান সম্মান একদম মাটিতে ধূলিসাৎ হয়ে যাবে, সেদিনকার বুঝবে তার মান সম্মান ধ্বংসের পিছনে অন্যতম কারিগর ছিল এই জামাত ইসলাম। এবং এই জামাত ইসলাম তাদের মুখের মিষ্টি মিষ্টি কথায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুলিয়ে যমুনায় গিয়ে তার পায়ে তেল মালিশ করে তাকে মন ভুলিয়ে সব রকমের দুর্নীতি এবং সন্ত্রাসীমূলক কার্যক্রমে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।